বহুল প্রতীক্ষিত এবং একই সঙ্গে আকাঙ্ক্ষিত আর্জেন্টিনার ২৬ জনের বিশ্বকাপের স্কোয়াডটা চলে এসেছে। খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা হতে যাচ্ছে। ফার্স্ট লুকে আমার কাছে যা মনে হচ্ছে সেটা নিয়ে একটু কথাবার্তা বলতে চাই এবং পরবর্তী ভিডিওগুলোতে আরও বিস্তারিত প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ে কথা বলবো। প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা শুরু করার আগে আমি একটা জিনিস আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, স্কালোনি নিজেও দল ঘোষণা করার পরও এই জিনিসটা বলেছেন, তিনি ডিমান্ড করছেন। শব্দটা আসলে ডিমান্ড। তিনি প্লেয়ারদের কাছ থেকে একেবারে ফুল ফিটনেস ডিমান্ড করছেন। আগামী 2 সপ্তাহে কঠোর অনুশীলনের মধ্য দিয়ে যেতে হবে এবং যে সকল প্লেয়াররা হালকা ইনজুরির মধ্যে আছেন তাদেরকে প্রমাণ করতে হবে যে তারা বিশ্বকাপ খেলার জন্য ফুল ফিট। যদি প্রমাণ করতে না পারেন তাহলে স্কালোনি শেষ মুহূর্তে এসে একটা দুটো পরিবর্তন এখনও করতে পারেন, যেমনটা তিনি 22 বিশ্বকাপে শেষের দিকে এসে নিকো গঞ্জালেসের ক্ষেত্রে কিংবা হোয়াকিন কোরিয়ার ক্ষেত্রে করেছিলেন। তাই প্লেয়ারদেরকে এই মেসেজটা দেওয়া আছে এবং এটা সব দিক থেকে ভালো। এই মুহূর্তে আপনার কাছে একটা ভালো স্কোয়াড তৈরি করার পাশাপাশি ফুল ফিট কয়জন প্লেয়ার আছে এই ইকুয়েশনটা কোনো দিক থেকে আরও বেশি গুরুত্বপূর্ণ। এরপর যদি আমি বিভিন্ন পজিশন ধরে কথা বলি, গোলকিপিং দিয়ে শুরু করছি এবং খুব একটা বেশি এখানে আপনারা অবাক হওয়ার মতো কোনো ব্যাপার দেখবেন না। এমিলিয়ানো মার্টিনেজের পরে সেকেন্ড চয়েস গোলকিপার হিসেবে এই মুহূর্তে আমি হয়তো হুয়ান মুসোকে একটু এগিয়ে রাখবো। মুসো, রুলি এরাই থাকার কথা। ডিফেন্সে যদি বলি, এখানে বড় রকমের যে পরিবর্তন এসেছে সেটা বলার সুযোগ নেই। তবে ডিফেন্স দিয়ে যেহেতু শুরু করছি, বেশ কয়েকজন প্লেয়ারকে ঘিরে আপনাদের অনেকের মনের মধ্যে কিছুটা হলেও কিন্তু একটা অপ্রাপ্তি থাকবে। তবে এই জিনিসটাকে পজিটিভলি নেবেন, কারণ একটা বিশ্বকাপ জয়ী দল, ব্যাক টু ব্যাক কোপা আমেরিকা জয়ী দলের জন্য বা সেই দলের কোচের জন্য 26 জনের একটা স্কোয়াড যেখানে 40-45 জনের মতো ইনফর্ম প্লেয়ার আছেন, এটা খুবই টাফ একটা ব্যাপার। বেশ কয়েকটা টাফ কল কিন্তু এখানে আসলে স্কালোনিকে মেক করতে হয়েছে। সেন্টার ব্যাক হিসেবে রোমেরো এবং লিচার পাশাপাশি ওটামেন্টে অভিজ্ঞতার জোরে যাবেন, এটা জানার কথা ছিল। বালের দিয়েও তার জায়গাটা পাকা করে নিয়েছেন, এটাও জানা কথা। কিছুটা উইক জোন হিসেবে বিবেচিত রাইট ব্যাক পজিশনে মলিনাই ফার্স্ট চয়েস। সেকেন্ড চয়েস হিসেবে গঞ্জালো মন্তিয়াল যাবেন নাকি অগাস্টিন গিয়ায় বা এমন টাইপের কোনো একটা নতুন মুখের দিকে স্কালোনি শেষ পর্যন্ত নির্ভর করবেন, এমন একটা প্রশ্নে শেষ মুহূর্তে এসে গঞ্জালো মন্তিয়ালের উপরই স্কালোনি আস্থা রাখলেন। এটা ভুলে যাবেন না যে বিশ্বকাপের মন্তিয়ালের সে একেবারে শেষ মুহূর্তে টাইব্রেকারের সে গোলটা, যেটার মাধ্যমে আর্জেন্টিনা বিশ্বকাপ নিশ্চিত করেছিল। এরপর কোপা আমেরিকাতেও চাপের মুখে এমন সিচুয়েশনে মন্তিয়ালের পারফরমেন্স আমরা দেখেছি। তাকে এই জায়গা থেকে কিছুটা হলেও ফেভার করলাম, যদিও ফিটনেস দেখাতে হবে, যদিও নিজের বেস্ট ফর্ম দেখাতে হবে। তবে ওই যে বললাম, অভিজ্ঞতার একটা দাম বড় মন্ত্রে আছে। চাপের মুহূর্তে ভালো খেলা, ভালোটা বের করে আনতে পারার অ্যাবিলিটির জন্যই শেষ পর্যন্ত মন্তিয়ালের সিলেকশনটা নিয়ে আমি অনেক বেশি সমালোচনা করব না। আমরা যদি এবার লেফট ব্যাক পজিশনে চলে যাই, সেখানে নিকোলাস তাগলেফিকো আছেন এবং সেখানে ফাকুন্দো মেদিনাকে একজন সেন্টার ব্যাক প্লাস একই সঙ্গে লেফট ব্যাকের কাজও করতে পারেন এমন একজন প্লেয়ার হিসেবে নেওয়া হয়েছে। যেহেতু এখানে মেদিনা আছেন এবং বা পায়ের আরও একজন সেন্টার ব্যাক লিজান্দো মার্টিনেজ আছেন, সেহেতু এই ইকুয়েশনটাতে আসলে মার্কোস সেনেসির সেভাবে জায়গা হয়নি। একেবারে ট্যাকটিক্যাল একটা ডিসিশন, অনেকের খারাপ লাগতে পারে। তবে আপনি যদি এই ইকুয়েশনটা মেনান এবং লিমিটেড স্পট এই জিনিসটা চিন্তা করেন, তাহলে খুব একটা বেশি আসলে এখানে স্কালোনিকে দোষারোপ করার জায়গা নেই। সো 4 জন সেন্ট্রাল ডিফেন্ডার, 2 জন করে রাইট ব্যাক এবং লেফট ব্যাক, 8টে স্পট ডিফেন্ডার ক্রাইটেরিয়াতে বলা হচ্ছে। যদিও বেশ কয়েকজন প্রোফাইল রয়েছেন যারা কিন্তু ডিফেন্সও খেলতে পারেন, মিডফিল্ডও খেলতে পারেন। তবে আমি মিডফিল্ডে একেবারে পারফেক্ট প্রোফাইল দিয়ে শুরু করি। লিয়ান্দ্রো পারেদেস আর্জেন্টিনা জাতীয় দলে খুবই গুরুত্বপূর্ণ, এখনও একজন ডিপ লাইং প্লেমেকার, কোনো ডাউট নেই তার এই কলটা নিয়ে। রড্রিগো ডি পল কিংবা এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এরা মিডফিল্ডে অটোমেটিক চয়েস। এজিকুয়েল প্যালাসিওস একজন ব্যাকআপ অপশন হিসেবে, সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে অনেক লম্বা সময় ধরে খেলছেন, সেই জিনিসটা বলা যায়। অর্থাৎ এই 5টা প্রোফাইল নিয়ে বলার কোনো কিছু নেই। পারেদেসের জায়গায় এখানে ব্যাকআপ হিসেবে অন্য কোনো অপশান, অ্যালান ভারেলা থেকে শুরু করে ম্যাক্সিমো পেরোনে অনেকগুলো নাম শোনা যাচ্ছিল। তবে খুব একটা বেশি আসলে এখানে স্পট খালি নেই এটা বলবো। এবং এখানে আমি পজিটিভলি যে ব্যাপারগুলো নিচ্ছি, প্রথমত ভ্যালেন্তিন বার্কোকে মিডফিল্ডার ক্রাইটেরিয়াতে এই মুহূর্তে আর্জেন্টাইন মিডিয়াগুলো বিবেচনা করছে এবং বার্কো ভার্সেটাইল একজন ফুটবলার। তিনি লেফট মিডফিল্ডে একজন উইংব্যাক হিসেবে যেমন খেলতে পারেন, তেমনি একটু নিচে নেমে এসে ওই যে লেফট ব্যাক রোল, একটু অ্যাটাক মেন্টালিটির লেফট ব্যাক রোলও তিনি খেলতে পারেন। এই জিনিসটা লেফট সাইডে একটা এক্সট্রা শিল্ড দেবে স্কালোনির জন্য। বর্তমান স্কোয়াডে এমন ভার্সেটাইল প্লেয়ার একাধিক পজিশনে খেলতে পারেন এমন প্রোফাইলার আসলেই দরকার ছিল। বার্কোর এই কলটা আসলে আমার কাছে রিফ্রেশিং লেগেছে। জিওভানি লো চেলসো এখানে শেষ মুহূর্তে জায়গা পাবেন নাকি এমিলিয়ানো বুয়েন্দিয়া মিডফিল্ডার ক্রাইটেরিয়াতে বা ফাইনাল থার্ডে একটা জায়গা পাবেন, এটা নিয়ে অনেক কিন্তু আলোচনা হয়েছে এবং বুয়েন্দিয়া নিজেকে
আনলাকি ভাবতেই পারেন। বুয়েন্দিয়ার পারফরমেন্সটা ওভারঅল একটা লম্বা সময় ধরে তিনি যেভাবে ইপিএলে মাঠ মাতাচ্ছেন, বুয়েন্দিয়া বিশ্বকাপ স্কোয়াডে জায়গাটা পেতেই পারতেন। একটা ম্যাসিভ কল এখানে স্কালোনিকে মেক করতে হয়েছে। তবে যারা জিওভানি লো চেলসোর ওভারঅল আর্জেন্টিনা জাতীয় দলের পারফরমেন্সটা দেখেন, যারা লিওনেল মেসির সাথে জিওভানি লো চেলসোর ওভারঅল বন্ডিংটা, টেলিপ্যাথিক কানেকশনটা জানেন, যারা কোপা আমেরিকা 2024-এর ফাইনালে লাউতারো মার্টিনেজের উদ্দেশ্যে জিওভানি লো চেলসোর ওই ওয়ান টাচ পাসটার কথা মনে রেখেছেন, তারা নিশ্চয়ই জানেন যে লো চেলসোর একটা অন্য রকমের ইম্প্যাক্ট আর্জেন্টিনা জাতীয় দলে আছে। 22 বিশ্বকাপে আনলাকি ছিলেন, ব্যাক টু ব্যাক দুটো বিশ্বকাপ লো চেলসোর মতো প্লেয়ার অ্যাভেলেবেল থাকার পরে স্কালোনি তাকে খুঁজবেন না, এটা খুব একটা বেশি হতে পারে না। তাই বুয়েন্দিয়া আনলাকি, তবে লো চেলসো 22-এ আনলাকি ছিলেন, এবার নিজেকে লাকি ভাবতেই পারেন। সো এখানে 7টা স্পট হয়ে গেল, 8, 7, 15, ওখানে 3, 18টা অলরেডি স্পট, এবং ফরওয়ার্ড লাইন আপে শেষ পর্যন্ত 9 জনের পরিবর্তে 8 জনের উপরই লিওনেল স্কালোনি ফাইনাল কল রেখেছেন। লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ এবং অবশ্যই লাউতারো মার্টিনেজ, ট্রায়োর পজিশনটা একেবারে নিশ্চিত। ব্যাকআপ একজন স্ট্রাইকার লাগবে, সেখানে হোসে ম্যানুয়েল লোপেজ জায়গাটা পেয়েছেন। এখানে পানিচেলির কথা মনে করিয়ে দিতে চাই, তাকে অবশ্যই আর্জেন্টিনা মিস করবে। নিকো পাস ফাইনাল থার্ডে যে কোনো পজিশনে খেলুন না কেন, আর্জেন্টিনার জন্য সামনে বড় একটা সম্পদ। এবং একই রকমের কথা থিয়াগো আলমাদার ক্ষেত্রে হয়তোবা এই মুহূর্তে বলা যাচ্ছে না, কারণ আলমাদা অ্যাথলেটিকো মাদ্রিদে স্বভাবতই মাদ্রিদের সিস্টেমটা যেটা, সেখানে আলমাদার মতো প্লেয়াররা মানিয়ে নিতে পারবেন না, জানা কথা সেখানে মানিয়ে নিতে পারছেন না। তাই ক্লাব ফুটবলের পারফরমেন্স যদি দেখেন, তাহলে আলমাদার ওই স্পটটাতে আপনি আরও একবার বুয়েন্দিয়াকে ইকুয়েশনটাতে নিয়ে আসতে পারতেন। তবে থিয়াগো আলমাদার যারা গত 2 বছরে জাতীয় দলের পারফরমেন্স দেখেছেন, তারা নিঃসন্দেহে জানেন যে আসলে কেন আলমাদাকে নেওয়া হয়েছে, এবং আলমাদা যে স্পটটাতে অর্থাৎ লেফট উইঙ্গার বা লেফট সাইডের হাফ স্পেস যেভাবে ইউজ করবেন, সেই জায়গাটা থেকে হয়তোবা ওই প্রোফাইলের একটা ঘাটতি ছিল, যে কারণে আলমাদা এখানে আছেন। আর্জেন্টিনার একটা সেট আপে স্কালোনি কোচ হিসেবে থাকা অবস্থায় জুলিয়ানো সিমিওনি কিংবা নিকোলাস গনজালেজের মতো পারফর্মার, হাই ভোল্টেজ কিংবা যারা ইউটিলিটি প্লেয়ার, একাধিক পজিশনে লম্বা সময় ধরে অনেক দম নিয়ে খেলতে পারেন এমন প্রোফাইল থাকবে, তাদেরকে রাখা হয়েছে। সিমিওনির মতো একজন প্লেয়ার থাকা মানে রাইট ব্যাক পজিশনে, যেটা আর্জেন্টিনার সবচেয়ে বড় একটা উইক জোন, সেখানে এক্সট্রা ব্যাকআপ যুক্ত হওয়া। নিকোলাস গনজালেজের ক্ষেত্রে একই রকমের কথা প্রযোজ্য, এখানে অবাক হওয়ার কোনো ব্যাপার নেই। ফাইনাল থার্ডের ইকুয়েশনটা আমার কাছে মোরলেস সেট করাই ছিল। আপনি বেশ কয়েকজন প্লেয়ারের নাম টানতে পারেন, ফ্রাঙ্কো মাস্তান্তুনোর কথা, প্রেস্তিয়ানির কথা, পাওলো দিবালা শেষ মুহূর্তে এসে ক্লাব ফুটবলে পারফরমেন্স দিচ্ছিলেন, তবে স্কালোনি সেখানেও একটা বড় কর নিয়েছেন। সব মিলিয়ে 26 জনের যে স্কোয়াডটা এই মুহূর্তে আছে, হয়তোবা 1-2 জনের নাম আমি এই মুহূর্তে মনে পড়ছে না, তবে আপনারা 3-4টে স্পট নিয়ে আসলে এখানে ক্ল্যারিফিকেশন চাইতে পারেন, বলতে পারেন যে স্কালোনির ডিসিশনগুলো হয়তোবা আরেকটু বেটার হতে পারতো। তবে ওই যে বললাম, হতে পারতো কি হলে ভালো হতো, এগুলো শেষ মুহূর্তে খুব একটা বেশি কাজে আসে না, কারণ এক্স প্লেয়ারকে বাদ দিয়ে যদি ওয়াই প্লেয়ারকে নেওয়া হতো, তাহলে এক্স প্লেয়ারকেই কেন নেওয়া হচ্ছে না, সে প্রশ্নটাও কিন্তু আরও একবার করে আসতো। আমার কাছে মনে হয় আর্জেন্টিনা একটা ব্যালান্সড দল তৈরি করেছে, 1-2 পজিশন ছাড়া আর্জেন্টিনার কাছে যথেষ্ট ব্যাকআপ আছে। এবং এই মুহূর্তে আমি যেটা দিয়ে শুরু করেছি সেটা দিয়ে শেষ করছি, ইনজুরি কনসার্নটা যদি ভালোভাবে সামলানো যায়, তাহলে সত্যিকার অর্থে আর্জেন্টিনার কাছে বেশ গোছানো একটা স্কোয়াড, যেটা স্কালোনি এতদিন ধরে তৈরি করেছেন, সেটা নিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে।